ওকে, আজকে তাহলে আমরা পড়বো যে আমাদের যে চ্যাপ্টার 2 আছে ফুড সেফটি অ্যান্ড সাস্টেনেবল নিউট্রিশন, সেই চ্যাপ্টার 2 আজকে শুরু করছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর কোশ্চেন আসে এবং যতগুলো পাথওয়ে আমি পড়াবো প্রত্যেকটা পাথওয়ে মোর অর লেস অনেকটা করে একই রকম থাকবে, কিছু জিনিস আলাদা থাকবে, সেগুলো আমি মার্ক করে দেবো, বলে দেবো পড়াতে পড়াতে, সেই জায়গাগুলো পরীক্ষার সময় কিন্তু ঠিকভাবে লিখে আসতে হবে। ঠিক আছে, তো এখান থেকে বড় কোশ্চেনই বেশিরভাগ ক্ষেত্রে পড়ে, শর্ট নোটও পড়ে। তাহলে চলো আমরা শুরু করছি আজকে পোস্ট হারভেস্ট প্রসেসিং এবং স্টোরেজ। ফার্স্টেই আছে হুইট। হুইট মানে কি? হুইট মানে হলো গম। তো এই হুইট পোস্ট হারভেস্ট মানে চাষ করার আগে আমরা মানে সরি প্রি হারভেস্ট কথার অর্থ হলো চাষ করার আগে আমরা সেই জিনিসটার কিভাবে টেক কেয়ার করব, এবং পোস্ট হারভেস্ট মানে যখন ফসল উৎপাদন হয়ে গেল তারপরে সেটাকে আমরা কিভাবে যত্ন নেব, কিভাবে প্রসেসিং করব এবং কিভাবে স্টোরেজ করব, যার উপরে ডিপেন্ড করে যে আমরা খাদ্য মজুত করে রাখতে পারছি এবং সারা বছর আমরা সেই খাদ্যশস্যটা কিভাবে ইউটিলাইজেশন করতে পারছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো লেখা আছে হারভেস্টিং। হারভেস্টিং মানে কি? হারভেস্ট করা মানে চাষ করা। প্রথমে আমরা চাষ করি, তারপর থ্রেশিং করি। থ্রেশিং করার মানে কি কেউ জানো? থ্রেশিং করা, যাদের বাড়িতে চাষবাস আছে তারা তো এই টার্মগুলো জানবি, জানিস? ইংরেজি টার্ম জানি না। ধর একটা প্রথমে চাষ করা হলো, তারপর চাষ করার পর সেই ফসলটাকে কি করা হয়? বল, চেষ্টা কর। প্রথমে চাষ করা হলো, ফসলটা চাষ করলি মাঠে, তারপর সেই ফসলটাকে কি করিস? রাসায়নিক সার দেওয়া হয়, জল দেওয়া হয় মাঝে মাঝে। আর মাঝে মাঝে নয়। আর আর কি? পাকলে কেটে নেওয়া হয়। আর কি করা হয়? আরেকটু গুছিয়ে বল, আর কি করা হয়? ধান যখন লাগালি, ধান লাগানোর পরে ধানটা পেকে গেল, তারপর ধানটা তোলার পরে ওই মেশিনে ধানটাকে ঝাড়িস? ধানটাকে আগেকার দিনে মানুষ কি হতো, ধানটাকে পেটাই করতো, দিয়ে ধানের গোড়া থেকে, ধানের আঁটি থেকে ধানগুলোকে আলাদা করে নিত। এটাকেই বলে থ্রেসিং প্রসেস। মনে থাকবে, যেটাকে বাংলা ভাষায় তোরা বলিস মাড়াই করা, বলিস তো, যে ধানটাকে মেরে নে মাড়াই করা। তার মানে কোনো একটা শক্ত শক্ত জিনিস দিয়ে অনেকে একটা ডান্ডা মতো নিয়ে ওটার ওপর চাপকাতে থাকে, যাতে করে তার কি হয় যে ধানগুলো ঝরে পড়ে এবং তুষ বা যেগুলো আঁটি আমরা বলি, সেই আঁটিগুলো গরুর খাদ্য হিসাবে ব্যবহার হয়। এটাকে বলে থ্রেসিং প্রসেস। দেন ক্লিনিং, তারপর সেটা পরিষ্কার করা হয়। তারপর ড্রাইং, সেটাকে শুকনো করা হয়। কত পার্সেন্ট ড্রাইং করা হয় না, ময়েশ্চার লেস দ্যান 12%। তারপর সেটাকে স্টোরেজ করা হয়, সেটা সয়েলস, তারপর গোডাউনস অ্যান্ড কোল্ড স্টোরেজ, সরি সিলস, গোডাউনস অ্যান্ড কোল্ড স্টোরেজ, সেখানে স্টোর, ধান যেখানে যেখানে স্টোর হয়, তোদের বাড়িতে অনেকের গুদামে স্টোর হয়ে থাকে, হ্যাঁ, তারপর অনেকের গোডাউনে থাকে, অনেকে কোল্ড স্টোরেজ স্টোর করে রাখে। তারপর সেটা মিলিং এ পাঠানো হয়, মানে ধানটার ওপরের খোসাটাকে এবার তুলে ফেলা হবে। তারপর রিফাইনিং অ্যান্ড ফর্টিফিকেশন, তারপর সেটাকে রিফাইন করা হয়, যে একটা চাল আনার পর সেই চালটা বেটে মোটা রোগা পাতলা কেমন কোয়ালিটির ধান হয়েছে, তার উপর সেটাকে রিফাইনিং করা হয়, ধানের ওপরের লেয়ারটাকে ভালো করে তুলে ফেলা হয়, ধানটা সাদা যাতে ধপধপে সাদা হয়, মানুষজন বেশি কেনে খায়। তারপর সেই ধানের মধ্যে যদি সেটা কোনো কোম্পানি সেটাকে পারচেস করে নিয়ে যায়, কোনো ইন্ডাস্ট্রিতে চলে যায়, সেই ধানের মধ্যে ফর্টিফিকেশন ঘটানো হয়। ঠিক আছে, অনেক সময় আজকাল ধানের ভেতরেই তোর ভিটামিন বি1 যেহেতু বেরিয়ে যায়, থিয়ামিনকে ফর্টিফাইড করা হয়, অনেক সময় আয়রনকে ফর্টিফিকেশন আজকাল করা হচ্ছে। বিভিন্ন রকম ফর্টিফিকেশন মেথডের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কোম্পানি সেটাকে ফর্টিফাইড করে। তারপর ফাইনাল প্রসেসিং, তারপর সেখান থেকে খাবার তৈরি হচ্ছে, সেটা ব্রেড তৈরি হতে পারে, ফ্লাওয়ার
পাস্তা, যা যা তোরা ময়দা থেকে খাস, হ্যাঁ, মানে আটা ময়দা থেকে যে যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলো তৈরি হচ্ছে। তাহলে হুইটের যদি বলে যে প্রসেসিং লেখো, তাহলে তোমরা কি লিখবে, কিভাবে প্রসেসিং হচ্ছে, এবং স্টোরেজ হচ্ছে ফ্লো চার্ট অফ হুইট পোস্ট হারভেস্ট প্রসেসিং অ্যান্ড স্টোরেজ। যতগুলি পয়েন্ট বলেছি প্রতিটি লিখতে হবে। কটা পয়েন্ট? 1 2 3 4 5 6 7 8টা। ফার্স্ট হলো হারভেস্টিং, দেন হলো থ্রেসিং, তারপর ক্লিনিং, তারপর ড্রাইং, তারপর স্টোরেজ, তারপর মিলিং, রিফাইনিং অ্যান্ড ফর্টিফিকেশন, অ্যান্ড ফাইনাল প্রসেসিং ব্রেড, ফ্লাওয়ার, পাস্তা। এই হলো ব্যাপার। দেন হলো পোস্ট হারভেস্ট প্রসেসিং অ্যান্ড স্টোরেজ আর ক্রুশিয়াল ইন মেনটেনিং হুইট কোয়ালিটি। এই যে পোস্ট হারভেস্ট করা হচ্ছে তার ফলে কি হয় না, পোস্ট হারভেস্ট প্রসেসিং এর মাধ্যমে এবং স্টোরেজের মাধ্যমে আমরা দেখতে পাই আর ক্রুশিয়াল ইন মেনটেনিং হুইট কোয়ালিটি, তার কোয়ালিটিটাকে বর্ধিত করা হয়, রিডিউসিং লসেস অ্যান্ড এনসিওরিং ইটস অ্যাভেলেবিলিটি, যাতে করে তার নিউট্রিয়েন্ট গুলো লস না হয় এবং সেই খাবারটা মানে নিশ্চিত করা হয় যে তার মধ্যে কোনো নিউট্রিয়েন্ট লস হবে না, সেই খাবারটা খেলে কোনো ক্ষতি হবে না। ফর কনজাম্পশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এই জন্যই বেশিরভাগ মানুষ যাতে সেই খাবারটা সহজে গ্রহণ করে এবং ইন্ডাস্ট্রিয়াল পারপাসে সেটা ইউজ হয়। দ্য মেজর স্টেপ আর যা যা বললাম সেগুলোকে এবার ডিফাইনিং করা আছে, মানে লেখা আছে। তাহলে হারভেস্টিং প্রসেসে আমি বলেই দিলাম, যা যা বলেছি সেগুলোই লেখা আছে। আমি আবারও বলছি, এই পেপারটা তোরা নিজের ভাষায়, নিজের মাতৃভাষাতেও লিখতে পারিস, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে হুইট ইজ হারভেস্টেড হোয়েন ময়েশ্চার কন্টেন্ট ইজ অ্যারাউন্ড 80 থেকে 20%। হুইট যখন হারভেস্ট করা হয় তার ভেতরে ময়েশ্চার থাকে 18 থেকে 20%। এই ময়েশ্চারটাকে যদি আমরা রিমুভ না করি তাহলে যে কোনো পোকামাকড় দ্বারা সহজে আক্রান্ত হয়ে যাবে ধান, গম, চাল, ধান, গম সবই কিন্তু পোকার উৎপাতে সেগুলো নষ্ট হয়ে যাবে। তারপর হলো থ্রেসিং। থ্রেসিং মানে মাড়াই করা। তাহলে সেপারেট হুইট গ্রেন ফ্রম স্টক অ্যান্ড হাস্ক, যে ধানের বা গমের আঁটি থাকে সেগুলো থেকে গমগুলোকে আলাদা করা হলো। কমন মেথড হলো ম্যানুয়াল বিটিং। বিটিং মানে হলো ওই যে একটা শক্ত কাঠ দিয়ে সেটাকে পিটাই করা, হ্যাঁ। অ্যান্ড মেকানিক্যাল থ্রেসার্স, তোরা জানিস বিভিন্ন রকম মেশিন আছে, ওটা দিয়ে চালালে ভুর করে ওই ধান, সব গম ধান আলাদা হয়ে যায়। অ্যান্ড কম্বাইন হারভেস্টার, অনেকে হাতেও করে আবার মেশিনেও করে। দেন আসছে ক্লিনিং। ক্লিনিং কেন করা হয় না, রিমুভ ডার্ট, যত মাটি, তারপর পাথরের দানা ফানা এইসব মিশে আছে সেই জিনিসগুলোকে, ব্রোকেন গ্রেনস, ভাঙা গমের টুকরো মিশে আছে সেগুলোকে আলাদা করতে। অ্যান্ড মেথড কি, উইনোয়িং, সিভিং অ্যান্ড এয়ার ব্লোয়িং। বিভিন্ন রকম আজকালকার তোরা ইন্ডাস্ট্রিয়াল এই বিভিন্ন এগ্রিকালচারাল বিভিন্ন রকম মেশিন আছে, দেখবি মাঠের ধান মাঠেই একদম ঝাড়াই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নিয়ে তারপর বাড়িতে সেটা নিয়ে আসা হয়। যেমন ব্লোয়ার থাকে যেখানে ধানের বা চালের খোসাগুলো একদম উড়ে চলে যায়, ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় ওই মাঠেই করে নেওয়া হয় বা বাড়িতে আসার পরেও সেগুলো করা হয়। এবার হলো ড্রাইং। ড্রাইং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা আগের চ্যাপ্টারে ড্রাইং পড়ে এসেছি যে এটা এই মেথডের মাধ্যমে অনেক মাইক্রো অর্গানিজমকে আমরা মেরে ফেলতে সক্ষম হই। রিডিউস গ্রেন ময়েশ্চার 12 to 14% টু প্রিভেন্ট ফাঙ্গাল গ্রোথ অ্যান্ড ইনসেক্ট ইনফেস্টেশন। তোরা প্রত্যেকে জানিস যে স্যাঁতস্যাঁতে ভেজা ওয়েদারে কোনো এই ধরনের সিরিয়ালস জাতীয় খাবারের ময়েশ্চার যদি বেশি থাকার ফলে প্রচুর ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, ছাতা পড়ে যায়, খাবারটা নষ্ট হয়ে যায়। মেথড কি না, সান ড্রাইং, মেকানিক্যাল ড্রায়ার। সান ড্রাইং সূর্যের আলোতে সব থেকে ভালো। এবার সূর্যের আলোতে যদি সম্ভব না হয় তখন মেকানিক্যাল ড্রায়ার ইউজ করতে হয়। এবার আছে স্টোরেজ অফ হুইট। কিভাবে স্টোর করছি না, স্টোরেজ কন্ডিশনের মধ্যে প্রথম হলো টেম্পারেচার। টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। বিলো 25°C টু প্রিভেন্ট স্পয়েলেজ। যদি আমরা 25°C নিচে আমরা নামিয়ে দিতে পারি তাহলে কিন্তু স্পয়েলটা অনেক কম হবে। এবার আসছে ময়েশ্চার কন্টেন্ট বিলো 12% টু অ্যাভয়েড ফাঙ্গাল গ্রোথ। যদি 12% এর কম হয় তাহলে ফাঙ্গাল গ্রোথকে প্রিভেন্ট করা যাবে। এবার আছে অ্যাডিশন। অ্যাডিশন মানে কি, প্রপার ভেন্টিলেশন, যাতে করে হাওয়া বাতাস খেলে এরকম একটা রুমে রাখতে হবে। অন্ধকার স্যাঁতস্যাঁতে রুমে রাখা চলবে না, তাহলে খাবারগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এবার স্টোরেজ স্ট্রাকচার, কোথায় মানে কিভাবে আমরা স্টোরেজ স্ট্রাকচার গুলো ইউজ করি, দেখ যে প্রথমে হলো ট্র্যাডিশনাল স্টোরেজ। বাড়িতে অনেক সময় অনেকে অনেক বাড়িতে অনেকের ওই বলে না ওইটাকে কি ঘর বলে বল, ওই মজুত করে রাখে ফসল,
কি ঘর বলি আমরা? কি বলি যেখানে আমরা শস্য মাঠ থেকে তুলে আনার পর একটা ঘরে স্টোর করে রাখি? তো ওই ঘর একটা বাংলা নাম আছে, আমার নামটা মনে পড়ছে না। তোদেরও মনে পড়ছে না? না, আমার মনে পড়ছে না। আচ্ছা, বাড়িতে বাড়িতে রাখা হয়। তো ওই মানে আর কি ফসল সংগ্রহ করে রাখা হয়, ফসল স্টোর করে রাখা হয়। তো মাড, বিনস, ব্যাম্বু স্ট্রাকচার ঘরের মানে ভেতরে ওরকম বাঁশের, ওরকম যেমন আমরা ছাদ ঢালাইয়ের সময় রড দিয়ে একটা খাঁচা বাঁধি, সেরকম মাটি, বাঁশ এরকম দিয়ে ঘরের মাঝখানে একটা ছাঁচা বাঁধা হয়। তার ওপরে পট, বড় বড় মাটির পটে এইগুলো ধান, গম এগুলো স্টোর করে রাখা হয়। ইউজড ইন রুরাল এরিয়া বাট প্রোন টু পেস্ট ইনফেস্টেড। বলেছে রুরাল এরিয়াতে এটা বেশি ইউজ হয়, কিন্তু এটা পেস্ট ইনফেস্টেশন হয়ে থাকে, এখানে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে যায়। মডার্ন স্টোরেজ প্রসিডিওর কি? মেটাল সিলস, বড় বড় এয়ারটাইট কন্টেনারে, যেখানে পেস্ট রেজিস্ট্যান্স থাকবে, পেস্ট ঢুকতে পারবে না, পোকামাকড়, সেই বড় বড় এয়ারটাইট কন্টেনারে স্টোর করা হয়। গোডাউন অ্যান্ড ওয়্যারহাউস, যেখানে বড় বড় লার্জ স্কেলে প্রচুর পরিমাণে জিনিসকে স্টোর করা হয়, সেই জায়গায় মডার্ন স্টোরেজ পদ্ধতিতে গোডাউনে বা ওয়্যারহাউসে খাবার স্টোর করে রাখা হয়, মানে গমকে। কোল্ড স্টোরেজ তো তোরা জানিস, ফর সিড প্রিজার্ভেশন, গমের যে বীজ সেটাকেই অনেক সময় স্টোর করে রাখা হয় এবং সেখান থেকেই আস্তে আস্তে মার্কেটে আসতে থাকে। পেস্ট কন্ট্রোল মেজার্স কিছু পদ্ধতি ইউজ হয়, যেখানে ইউজ ইন নিম লিভস, ড্রাই চিলি পাউডার, এগুলো ঘরোয়া পদ্ধতিতে। আমরা যদি ধর 1 বস্তা ধান, চাল কিনে আনি, বড় ড্রামে সেটাকে ঢেলে রাখি, অ্যালুমিনিয়ামের ইয়েতে, বড় কন্টেনারে বা স্টিলের কন্টেনারে, আমরা কি করি তার ভেতরে একটু হলুদ, কাঁচা হলুদ, নিম পাতা অনেক সময় দিয়ে দিই, যাতে সুড়ুই না লাগে, পোকামাকড় না লাগে, এটার জন্য। এবার আছে ফুমিগেশন ইউজিং ফসফিন অ্যান্ড মিথাইল ব্রোমাইড। ফুমিগেশন ইউজিং ফসফিন অ্যান্ড মিথাইল ব্রোমাইড, এগুলো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করা হয় যাতে পেস্টিসাইড কন্ট্রোল হয়। পিরিয়ডিক অ্যারিয়েশন অ্যান্ড গ্রেন পিরিয়ডিক অ্যারিয়েশন অ্যান্ড গ্রেন ইন্সপেকশন, মানে প্রত্যেক 7 দিন ছাড়া বা 10 দিন ছাড়া ফসলটাকে, মানে ওই যেখানে তোরা স্টোর করে রেখেছিস যে পাত্রে, সেটাকে খুলে দেখতে হয় তার মধ্যে কোনো পোকামাকড়, কোনো ইনসেক্ট সেখানে আক্রান্ত করেছে কিনা। ঠিক আছে? দেন আসছি প্রসেসিং অফ হুইট। কিভাবে প্রসেসিং করব? না, প্রাইমারি প্রসেসিং অ্যান্ড সেকেন্ডারি প্রসেসিং, দু রকম প্রসেসিং মেথড। প্রাইমারি প্রসেসিং এ করা হয় ফার্স্টে মিলিং, মানে মিলে যায়, সেখান থেকে কনভার্ট হুইট, মানে হুইটে কনভার্ট হচ্ছে, তারপর সেখান থেকে ফ্লাওয়ার তৈরি হচ্ছে, ফ্লাওয়ার থেকে ডিহালিং, মানে তার খোসাটাকে আলাদা করা হচ্ছে, রিফাইন্ড ফ্লাওয়ার যেটাকে আমরা বলে থাকি। এবার রিমুভস আউটার হাক্স, মানে হাক্সটাকে বাইরে বের করে দিচ্ছে। একটা তোরা রিফাইন্ড আটা খাস, যেটাকে ময়দা বলিস, আর একটাকে যেটা ফাইবার থাকে সেটাকে তোরা কি বলিস? আটা বলিস। তাহলে ময়দা হলো হুইটের একেবারে রিফাইন্ড ফর্ম, ঠিক আছে? তো সেটা আমরা জানি তার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এবং খুব সহজে আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে রাইজ করে, এই জন্য ময়দা খাওয়া শরীরের জন্য খারাপ, সেই তুলনায় আটা খাওয়া অনেক বেটার। তো সেকেন্ডারি প্রসেসিং এ আমরা দেখতে পাচ্ছি রিফাইনিং করা হচ্ছে কিভাবে? না, সেপারেশন অফ ব্রান, জার্ম অ্যান্ড এন্ডোস্পার্ম, এই 3টে জিনিসকে, খুদ, যেমন তোরা যে ডালিয়া খাস সেটা তো গমেরই যে খুদটা সেটা, আবার এই গম থেকে তোর সুজি তৈরি হয়, গম থেকে তোর ময়দা তৈরি হচ্ছে, গম থেকে তোর আর কি কি তৈরি হয়? সুজি, আর কি কি হয় বল গম থেকে? খেয়াল পড়ছে না। তোরা তো খুবই খাস, সুজি তো সবাই খায়। আচ্ছা, তারপর ডালিয়াও সবাই খাস। আচ্ছা, এই ধরনের যে খাবারগুলো, সেগুলো এক একটা পার্টের, মানে গমের এক একটা অংশ থেকে এক একটা খাবার তৈরি হয়, ঠিক আছে? ফর্টিফিকেশন করা হচ্ছে, অ্যাডিশন অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস, অ্যান্ড বেকিং করা হয়, মেকিং বিস্কিট অ্যান্ড পাস্তা। এইভাবে কিন্তু প্রসেসিং করা হয়। এই গেল হুইটের যে স্টোরেজ অ্যান্ড প্রসেসিং মেথড। এটা কি বুঝেছিস? পরীক্ষার সময় কিন্তু এরকমই কোশ্চেন আসবে। ভালো করে এখন থেকে যেদিন যে দুটো পড়াবো বা যেরকম ভাবে পড়িয়ে পড়িয়ে যাচ্ছি, তোরা সেই দিনের পড়া সেই দিনকেই চেষ্টা করবি পড়াটাকে ভালো করে রপ্ত করে নিতে।
মুখস্থ করে খাতায় লিখে, কারণ যখন অনেকগুলো একসাথে পড়ানো হয়ে যাবে না, তখন সবগুলো গুল্লি ফেলবি। আচ্ছা, দেন হলো রাইস। রাইস মানে চাল, আজকে চাল গমটাই পড়াবো। তাহলে রাইস মানে চাল। তাহলে চাল কিভাবে প্রসেসিং বা স্টোরেজ হচ্ছে দেখা যাক। না, প্রথম হলো কেউ যদি ডিটেলসে লিখতে না পারি, সে যদি ফ্লো চার্টটাও লিখে দিস তাতেও সে নাম্বার পাবি। প্রথমে হলো হারভেস্টিং, সেম প্রসিডিওর। প্রথমে হারভেস্ট করব মানে চাষ করব, তারপর থ্রেসিং করব, সেগুলোকে মাড়াই করব, তারপর ক্লিনিং করব, সেগুলোকে পরিষ্কার করব, তারপর ড্রাইং করব, কত 12%, ঠিক আছে, ময়েশ্চার লেস দেন 12%। তারপর সেটাকে স্টোর করব, সেম প্রসিডিওর, ওয়্যার হাউসে, কোল্ড স্টোরেজে বা সিলোজে মানে বড় বড় পাত্রে। দেন হালিং, এটা একটা নতুন আমরা এখানে দেখলাম। আগেরটাতে কি হালিং করা ছিল? না, দেখ এখানে ড্রাইং, তারপর স্টোরেজের পর ছিল মিলিং, এইখানে আলাদা হয়ে গেল, এখানে চলে গেল হালিং করা, ঠিক আছে। তারপর হালিং করলাম, দেন পলিশিং অ্যান্ড হুইটনিং করলাম, তারপর গ্রেডিং অ্যান্ড প্যাকেজিং করলাম, তারপর ফাইনাল প্রসেসিং এর জন্য রেডি হলো। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হারভেস্টিং। আমার সাথে সাথে নিজেরাও মনে মনে বলতে থাক। ফার্স্টে রাইস করব, হারভেস্টিং, তারপর করব থ্রেসিং, তারপর করব ক্লিনিং, তারপর করব ড্রাইং, ব্র্যাকেটের ভেতরের লেখাগুলো মেনশন করবি, ময়েশ্চার লেস দেন 12%, দেন হলো স্টোরেজ, সিলস, ওয়্যার হাউস, কোল্ড স্টোরেজ করব, দেন হলো হালিং, ব্রাউন রাইস, হালিং করার পর যেটা হবে সেটা হলো ব্রাউন কোটেড, মানে হালকা লেয়ার একটা ওপরে জাস্ট খোসাটাকে তুলবো, ওপরের আমরা ব্রাউন কালারটাকে তুলবো না, সেটা কখন তুলবো? পলিশিং অ্যান্ড হুইটনিং, যখন ওই ব্রাউন লেয়ারটাকে তুলে দেবো, সাদা পলিশড হয়ে গেল, রিফাইন্ড হয়ে গেল, সেই কালারটা হয়ে গেল হোয়াইট রাইস। দেন গ্রেডিং অ্যান্ড প্যাকেজিং, তারপর চালগুলোকে গ্রেড করব, তারপর সেটাকে প্যাকেজিং করব, তারপর ফাইনাল প্রসেসিং, দেন কুকিং, রাইস ফ্লাওয়ার, রাইস ব্র্যান অ্যান্ড অয়েল, এইভাবে সেটাকে ফাইনাল প্রসেসিং করব। তাহলে ফ্লো চার্ট ফর রাইস পোস্ট হারভেস্ট প্রসেসিং অ্যান্ড স্টোরেজ, এই হলো প্রসিডিওর। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেম প্রসিডিওর, আমরা হালিং থেকে আলাদা হয়ে যাবে, হালিং থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে ব্রাউন রাইস হচ্ছে একদিকে, একদিকে হোয়াইট রাইস হচ্ছে। তাহলে প্রথমে দেখ হারভেস্টিং, সেম প্রসিডিওর। Wheat is harvested when moisture content around in 18 থেকে 20%, and delayed harvesting can lead to shattering losses, pest attack and reduce quality, মানে যদি আমরা প্রপার টেকনোলজি বা প্রপার মেথডে হারভেস্টিং না করি, তাহলে তার মধ্যে থাকা ময়েশ্চারটা যদি আমরা কি করতে পারি, সঞ্চয় করে রাখতে না পারি, সবটাই যদি নষ্ট করে দিই, তাহলে তার মধ্যে থাকা সমস্ত নিউট্রিয়েন্টটা লস হয়ে যাবে, পেস্ট অ্যাটাক করা শুরু করবে, তার ফলে খাবারের গুণগত মানটা কিন্তু কমে যাবে। দেন হলো থ্রেসিং, সেপারেট রাইস গ্রেনস ফ্রম দা স্টক। দেখলি তোরা মাড়াই করা, যেটাকে তোরা জানিস, চোখের সামনে ভাসছে তোদের প্রসিডিওরটা। মেথড হলো ম্যানুয়াল বিটিং, কেমিক্যাল থ্রেসার্স অ্যান্ড কম্বাইন্ড হারভেস্টার, এই মেথডে করা হয়। দেন হলো ক্লিনিং, ক্লিনিং মানে সমস্ত ডার্ট, চাপ, ব্রোকেন গ্রেন গুলোকে আলাদা করব। উইনিং, সিভরিং, মেকানিক্যাল ব্লোয়ার ইউজ করে সেগুলোকে আলাদা করব। এবার হলো ড্রাইং, reduce moisture content 12 to 14% for storage। এবার মেথড কি ইউজ হয়? সান ড্রাইং অথবা মেকানিক্যাল ড্রায়ার ইউজ হচ্ছে। দেন হলো ডিহাক্সিং, মানে হালিংটা এখানে ছিল না, কোথায় গেল? হ্যাঁ, এই যে ডিহাক্সিং, ডিহাক্সিংটাই হলো হালিং, HULLING, হালিং। তো রিমুভ দ্য আদার হাক্স টু অবটেন ব্রাউন রাইস, মানে শুধু ওপরের হাক্সটাকে আলাদা করব, যেটা তোরা খই যখন খাস, খইয়ের সাথে দেখবি ধানের খোসাটা লেগে থাকে, আমরা নখ দিয়ে টেনে সেটাকে আলাদা করি, সেই হাক্সটা গলায় আমাদের আটকে যাবে, সেটা আমরা খাবো না, সেটা জাস্ট আলাদা করব, তার ওপরের যে লেয়ারটা থাকবে সেটা ব্রাউন রাইস। ট্র্যাডিশনাল পাউডিং, বাড়িতে ট্র্যাডিশনাল মেথডে ধান যেভাবে সেদ্ধ করা হয়, রাবার রোল, হালার্স, এই মাধ্যমগুলোতে আমরা ব্রাউন রাইস পেয়ে থাকি। কিন্তু ব্রাউন রাইস তো আমরা কেউ খাই না, কারণ চালটা দেখতে ভালো নয়। তাহলে তাকে আবার পলিশিং করা হয় এবং হুইটনিং করা হয়, তার ফলে ব্রাউন লেয়ারটা উঠে যায় এবং রংটা সাদা হয়ে যায়। রিডিউস ফাইবার বাট এনহ্যান্স অ্যাপিয়ারেন্স, ফাইবারটাকে রিডিউস করে দেওয়া হয়, যার ফলে দেখতে সেটা অনেক বেশি ভালো লাগে।
ঠিক আছে, এর ফলে যত রিফাইন্ড, যেমন ধর তোরা বাড়িতে ঢেকি ছাটা চাল যদি খাস তার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, রাদার দেন তোরা বাড়িতে যে বাঁশকাঠি চাল বা এই সাদা চাল যেগুলো নর্মাল খাস তার গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি মিডিয়াম। আর যদি বাসমতি রাইস খাস, যেটা দেরাদুন রাইস 5 মিনিটে ভাত হয়ে যায়, তার গ্লাইসেমিক ইন্ডেক্স সব থেকে বেশি। ঠিক আছে, ওই জন্য ফ্রাইড রাইস যখন লোকে খায় তার সাথে অনেক ভেজিটেবলস, নাটস এগুলো মিশিয়ে দেয় যাতে করে সেই রাইসটা সহজে স্পাইক আমাদের বডিতে না হয়। ঠিক আছে, এবং এই ধরনের রাইস অ্যাকচুয়ালি ঠান্ডার জায়গাতে মানুষরা বেশি খায়। আমাদের দেশের লোকরা ন্যাচারালি ব্রাউন রাইস অথবা নর্মাল যে ঢেকি ছাটা চাল বাদ দিয়ে আমরা যে সেদ্ধ চাল, এক সেদ্ধ দু সেদ্ধ চাল, এটাই আমরা বেশি খেতে পছন্দ করি, বা আমাদের ট্রপিক্যাল রিজিয়নে এই ধরনের ভাত খাওয়াটাই বেটার। তো এবার আসছে গ্রেডিং অ্যান্ড প্যাকেজিং। আমরা প্রত্যেকে জানি যে বাজারে কোয়ালিটি অনুযায়ী জিনিসের দাম হয়, যে কোনো জিনিসের কোয়ালিটি তার প্রাইস নির্ধারণ করে। যে কোনো কিছু, তোরা আজকে একটা কোচিং সেন্টারে যদি ভর্তি হোস, আকাশে বা রাইসে তার প্যাকেজ দেখবি কত, আর নর্মাল বাঁকুড়া চলতি যে নর্মাল যেসব ছোট ছোট কোচিং সেন্টার গজিয়ে উঠেছে তার যে প্যাকেজ বা তার যে তোর কি বলবো তার টোটাল, তার যে প্রসপেক্ট রিপোর্টস, যে ওখান থেকে কতজন সাকসেসফুল ক্যান্ডিডেট বেরিয়েছে বা তাদের রিপোর্ট কিন্তু ডিফারেন্ট। তাহলে যেমন তুমি টাকা দেবে তেমন তুমি কোয়ালিটি অফ প্রোডাক্ট পাবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যার গুণগত মান যত বেশি, যার নিউট্রিটিভ ভ্যালু যত বেশি খাবারে, তার দাম তো বেশি হবেই। তো রাইস ইজ দ্য গ্রেডেড বেসড অন সাইজ, কোয়ালিটি অ্যান্ড টাইপ। লং, মিডিয়াম অ্যান্ড শর্ট গ্রেন, এইভাবে ধানের কোয়ালিটিটাকে ভাগ করা হয় এবং তারপর সেটা প্যাকেজিং করা হয়, তারপর এয়ারটাইট কন্টেনারে সেটাকে স্টোর করা হয়। তাহলে স্টোরেজ সিস্টেম কি না, ট্র্যাডিশনাল স্টোরেজ হতে পারে, এই যে বললাম বাড়িতে অনেক সময় বাম্বু, বিনস, মাড, সিলজ এগুলো দিয়ে বাড়িতে মাচা বানানো হয়, দিয়ে তার উপরে বড় বড় হাঁড়িতে হ্যাঁ খাবার মানে ওই ধান গম এগুলোকে স্টোর করে রাখা হয়, কিন্তু সেখান থেকে পেস্ট মানে পোকামাকড়ের উৎপাতটাকে কিন্তু আটকানো যায় না। মডার্ন স্টোরেজ পদ্ধতিতে বিভিন্ন রকম মেটাল সিলজ ব্যবহার হয়, হারমিটিক্যালি সিল্ড টু প্রিভেন্ট ইনসেক্ট, যাতে এমন ভাবে সেটাকে সিল্ড করে দেয় যাতে করে কোনো ইনসেক্ট, পোকামাকড়, ভাইরাস, ব্যাকটেরিয়া কিছু ঢুকে তাদেরকে নষ্ট করতে না পারে। এবং কোল্ড স্টোরেজে তো তোরা জানিস বহুদিন খাবার সেখানে স্টোর করা থাকে, এক একটা ধরনের ফুডের জন্য এক এক রকম টেম্পারেচারও সেখানে ইউজ হয়। পেস্ট কন্ট্রোল মেজার্স, এটা তো খুব খুব ইম্পর্টেন্ট। ইউজ দ্য ফুমিগেন্ট ফর পেস্ট কন্ট্রোল। ফুমিগেন্ট ইউজ করা হয় বিভিন্ন রকম কেমিক্যাল সাবস্টেন্স যখন আমরা স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এই যে আমরা বিভিন্ন রকম মেথড যে পড়ে এলাম, পাস্তুরাইজেশন, ড্রায়ার, ইররেডিয়েশন, তখন আমরা বলছিলাম না যে বিভিন্ন রকম প্রসিডিওর এক একটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ক্ষেত্রে এক এক রকম প্রিজার্ভেশন প্রসিডিওর ইউজ করা হয়। তাহলে hermetic storage and biopesticides like the neem leaves and dry chili, বাড়িতে যদি আমরা দেখবি যখন পিঁপড়ের উৎপাত খুব বেড়ে যায় এই গরমকালে, আমরা অনেক সময় হলুদ, নিমের পাতা, কারণ এদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অনেক বেশি, অ্যান্টি ইনফেকশাস প্রপার্টি অনেক বেশি, সহজে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো পেস্ট এরা কিন্তু সহজে নিম পাতা বা হলুদ, কাঁচা হলুদ দেয়া থাকলে সহজে সেই খাবারটাকে নষ্ট করতে পারবে না। তখন আমরা কি করি যে সেই খাবারটাকে সেইভাবেই আমরা স্টোর করে রাখি। ঠিক আছে, তো এই গেল আমাদের পেস্ট কন্ট্রোল মেজার্স। এটা কার পড়লাম, রাইসের। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে?